ক্লাস 8-এর ছেলেমেয়েরা দেখো, তোমাদের কার্বন ও কার্বন ঘটিত যৌগ এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে 155 পাতা পর্যন্ত আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। 155 পাতা পর্যন্ত পড়িয়েছিলাম। ভালো করে দেখো, এটা 155 পাতা, এই পেজটা, এই পেজের এই পর্যন্ত পড়িয়েছিলাম, এই পর্যন্ত। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস এফেক্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখানে স্টার মেরে দিয়েছি। স্টার শুধুই নয়, আমি যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেই লাইনগুলো আমি দাগও দিয়ে দিয়েছি। যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেই লাইনগুলো কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছি। ঠিক আছে? যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটাকে পজ করে থামিয়ে নিয়ে দাগগুলো ভালো করে দিয়ে নেবে, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। তো গ্রিন হাউস এফেক্টের জন্য তোমরা ভালো করে বইয়ের ছবিটা দেখো 155 পাতায়। দেখো, গ্রিন হাউস, গ্রিন হাউস ব্যাপারটা একটা ইংরেজি কথা, যেটা বাংলা হচ্ছে সবুজ ঘর। এফেক্ট, সবুজ ঘরের মানে ফল, মানে সবুজ ঘরের ব্যাপারটা কি তাহলে? শীত প্রধান দেশে দেখবে যেখানে খুব বেশি ঠান্ডা থাকে সেই জায়গায় কিন্তু শাকসবজি বা গাছপালা খুব বেশি কিন্তু হয় না। তো সেই সমস্ত দেশের লোকরা কি করে, তাদের ওই শাকসবজি বা গাছপালা, এই যে তাদের চাহিদাটা, খাবারের চাহিদাটা, এদেরকে তো অন্য দেশের উপর নির্ভর করতে হয়, অন্য দেশ থেকে আমদানি করতে হয়, আমদানি করে। তো এবার সেই ঘাটতিটাকে মেটানোর জন্য ওরা কি করে, একটা কাঁচের ঘর তৈরি করে। কাঁচের ঘর তোমরা দেখবে, অনেক কাঁচের ঘর তোমরা দেখে থাকবে, বা তোমরা গাড়িতে যখন যাও, 4 চাকা গাড়িতে, তখন যদি গাড়ির কাঁচটা যদি লাগানো থাকে, তাহলে কিন্তু যদি ওই এসি না চলে তাহলে কিন্তু খুব গরম লাগে ভেতরটা। ঠিক আছে? এই একটা জিনিস বললাম। এবার শীত প্রধান দেশে কি করে, ওই একটা কাঁচের ঘর তৈরি করে। কাঁচের ঘর তৈরি করলে কি হবে, তার ভেতরে কিন্তু গাছপালাগুলো লাগায়। এবারে সূর্যের তাপ যখন সূর্যের আলোটা ভেতরে ঢোকে কাঁচের ঘরের ভেতরে, কিন্তু ভেতরে ঢোকার পর বিভিন্ন বস্তুগুলো সে তাপ শোষণ করে আবার কি হয়, একটা সময় পর তাপ বিকিরণ করে, তাপ ছেড়ে দেয়। তো এই যে তাপ ছেড়ে দেয়, যখন ছেড়ে দেয় তখন কিন্তু কাঁচ থেকে আর বেরোতে পারে না। তাহলে তার ফলে কি হয়, ওই কাঁচের ভেতরের ঘরটা গরম থাকে। এতে কি হয়, এতে গাছপালাদের কিন্তু বাঁচার জন্য, মানে গাছপালা যা তাপ দরকার সেটা কিন্তু তাদের ঠিক বৃদ্ধির জন্য উপযোগী। সেই জন্য এইভাবেই কাঁচের ঘরটা করা হয়। ঠিক আছে? এবং পুরো ঘরটা দেখে গাছপালা থাকলে সবুজের মতো লাগবে, গাছপালা থাকলে। এটাকে অ্যাকচুয়ালি গ্রিন হাউস বলছে। এবার আমরা যদি এই গ্রিন হাউস, এই যে কথাটা, এইটাকে যদি আমাদের পৃথিবীর সঙ্গে যদি আমরা তুলনা করি, কিরকম ভাবে তুলনা করতে পারি, ভালো করে বইয়ের ছবিটা দেখো। যদি আমি তোমাদেরকে বলি এইটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর আর চারিদিকে আছে বায়ুমণ্ডল, বাতাস, এটা হচ্ছে সূর্য। এই সূর্য থেকে তাপ আসছে, পৃথিবীতে তাপ, আলো আসার পর এখানে জল, বায়ু, মাটি, বিভিন্ন বস্তু সবাই তাপ শোষণ করলো, আবার আস্তে আস্তে কি করে, তাপ বিকিরণ করে। এই যে তাপ যখন বিকিরণ করে, তখন বিকিরণ করার সময় তখন এইখানে বায়ুমণ্ডলে যে কিছু কিছু গ্যাস আছে, সেই গ্যাসগুলো কিন্তু ওই বিকিরিত মানে আলোটাকে শুষে নেয়, ধরে নেয়। সেজন্য পুরোপুরি তাপটা কিন্তু একদম মহাকাশে চলে যেতে পারে না। এই কিছু কিছু গ্যাস আছে যারা এই তাপটাকে, বিকিরিত তাপটাকে ধরে নেয়। এবার পুরোপুরি যেতে পারে না, এই যে কথাটা বললাম, এখানে কিন্তু একটা কথা বলা উচিত, যে সূর্য থেকে যে তাপটা আসে, যে আলোগুলো আসে, যে রশ্মিটা, রেটা, সেই রের মধ্যে একটা রের নাম হচ্ছে ইনফ্রারেড। মনে থাকবে, ইনফ্রারেড। সেই রশ্মিটা কিন্তু ওই আলোটা, ওই যে শক্তি, একটা শক্তি, তো সেই আলোটা যখন আসছে সেটা বেশি শক্তিতে আসে, তার শক্তিটা অনেক বেশি। কিন্তু যখন বিকিরিত হয় তখন শক্তিটা কম। সেই জন্য ওই কাঁচের ঘরের বাইরে বিকিরিত হতে পারে না। বা তোমার ওই 4 চাকায় যে গাড়িটা বললাম, কাঁচটা লাগিয়ে দিলে ওই তাপটা কিন্তু, যেটা আলোটা ঢুকেছে সেই আলোটা কিন্তু বিকিরিত হতে বাইরে বেরোতে পারে না। ওই বস্তুগুলো শুষে নেয় বা কাঁচের ঘর থেকে বেরোতে পারে না বলে কাঁচের ঘরের ওই ভেতরটা, গাড়ির ভেতরটা গরম লাগে। ঠিক আছে? তাহলে এখন বায়ুমণ্ডলে কি তাই এরকম ইনফ্রারেড আসছে, বেশি শক্তির ইনফ্রারেড আসছে, বস্তুগুলো সব তাপ শোষণ করছে, কিন্তু যখন আবার বিকিরণ করে, তাপ যখন আবার ছেড়ে দেয়,
ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ের পর যখন তাপ আস্তে আস্তে ছাড়তে শুরু করে তখন বায়ুমণ্ডলে কিছু গ্যাস আছে যে গ্যাসগুলো কিন্তু এই যে তাপ বিকিরণ করছে এই বিকিরিত তাপটাকে শুষে নেয়, ধরে নেয়। কোন কোন গ্যাসগুলো এটা করে দেখো, তোমার ওই 155 পাতায় নিচের দিকে দাগ দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইড আমি দেখবি ডবল দাগ দিয়ে দিয়েছি, কারণ কার্বন ডাইঅক্সাইড যে ভালো, কার্বন ডাইঅক্সাইডের কিছু তো গুণ আছে কিন্তু কিছু খারাপ দিকও আছে। কার্বন ডাইঅক্সাইড যে প্রধান গ্রিন হাউস গ্যাস, মেন গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যে বেশি এই তাপটাকে শোষণ করে নেয়। আমি এখানে দেখো ডবল দাগ দিয়ে দিয়েছি। তারপরে আছে জলীয় বাষ্প, তারপরে আছে নাইট্রিক অক্সাইড। অ্যাকচুয়ালি নাইট্রিক অক্সাইড মানে নাইট্রোজেনের আরো অক্সাইড, শুধু এখানে একটা দিয়েছে, তোমাদের জানা উচিত নাইট্রোজেনের আরো অক্সাইড, N2O শুধু নয়, NO2 এই সমস্ত গ্যাসগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস। মানে ওই গ্যাসগুলো বায়ুমণ্ডলে থাকলে তারা ওই বিকিরিত তাপকে শোষণ করে নেয়। আর তাছাড়া আর কি কি আছে, ওজোন আছে, ক্লোরোফ্লোরোকার্বন, এখানটা লেখা আছে দেখবে ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন কিন্তু যেটাকে সংক্ষেপে লেখা হয় CFC, এইটাও কিন্তু খুব ক্ষতিকারক একটা গ্যাস। ঠিক আছে, তাহলে এই গ্যাসগুলো কিন্তু এই গ্যাসগুলো গ্রিন হাউস গ্যাস। তার মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যারা বিকিরিত তাপকে শোষণ করে নেয়। এই যে বিকিরিত তাপ শোষণ করলে কি হবে, পৃথিবীর এই যে পৃথিবীর উষ্ণতা কিন্তু বেড়ে যাবে, গরম লাগবে আমাদেরকে বেশি। শুধু আমাদেরকেই গরম লাগবে না, সমস্ত জীবজন্তুকে গরম লাগবে। এবং শুধু এইটুকু গরমই নয়, বরফ, কুমেরুতে যে বরফ আছে, আটলান্টিক মহাসাগরের ওইদিকে যে বরফগুলো আছে, সেই বরফগুলো কি আস্তে আস্তে গলে যাবে। বরফগুলো গলে জল হবে, সেই সমুদ্রের জলের সঙ্গে মিশে গিয়ে সমুদ্রের জলে জলস্ফীতি ঘটবে, জলের পরিমাণ এত বাড়বে যে যারা সমুদ্রের ধারে ধারে যে সমস্ত শহরগুলো আছে সেই শহরগুলো আস্তে আস্তে প্লাবিত হয়ে যাবে, ডুবে যাবে। এবং বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এরকম হবে। আমরা যে হারে এই সমস্ত গ্যাসগুলো বায়ুমণ্ডলে যে এই সমস্ত গ্যাসগুলো এত তৈরি হচ্ছে, একদিন না একদিন কিন্তু সেই জায়গায় যাবে। কিন্তু সব গ্যাস কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, সমস্ত গ্যাস কি এই বিকিরিত তাপকে ধরে নিতে পারে, সেটা কিন্তু করে না। এই যে পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে কিছু কিছু গ্যাস, এই যে এই গ্রিন হাউস গ্যাসটার এই যে ক্ষমতা, এই যে ধর্মটা, এইটাকেই বলছে গ্রিন হাউস এফেক্ট। সমস্ত গ্যাস কিন্তু এইটা গ্রিন হাউস গ্যাস নয়। যেমন অক্সিজেন, নাইট্রোজেন, আমাদের বায়ুমণ্ডলে তো বেশি আছে নাইট্রোজেন, 78% থেকেও বেশি। অক্সিজেন আছে 20% থেকেও বেশি। তাহলে বায়ুমণ্ডলের ম্যাক্সিমাম গ্যাসটাই হচ্ছে নাইট্রোজেন বা অক্সিজেন। সেই গ্যাসগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, সেই গ্যাসগুলো বিকিরিত তাপকে শুষে নিতে পারে না, ধরতে পারে না। ঠিক আছে, তাহলে এই সমস্ত গ্যাসগুলো গ্রিন হাউস গ্যাস নয়। আচ্ছা, আবার গ্রিন হাউস গ্যাস, এই যে গ্রিন হাউস গ্যাস যদি না থাকতো তাহলে কি হতো? গ্রিন হাউস গ্যাস না থাকাটাও কিন্তু আবার ক্ষতিকারক। কিরকম ক্ষতিকারক, পৃথিবীতে প্রাণের সৃষ্টি, জীবের সৃষ্টি কিন্তু হতো না। কেন না, গ্রিন হাউস গ্যাসটা না থাকলে মানুষের বাঁচার জন্য কিন্তু একটা ন্যূনতম তাপ দরকার। শুধু মানুষের নয়, সমস্ত জীবজন্তু, সমস্ত জীবের উৎপত্তির জন্য একটা নির্দিষ্ট তাপ দরকার। ঠিক আছে, সবারই কিন্তু নিজেকে বাঁচার জন্য সবকিছু, সমস্ত জীবজন্তুর কথা বলছি, উদ্ভিদের কথা বলছি, তাদেরকে বাঁচার জন্য একটা নির্দিষ্ট তাপ দরকার। যদি না থাকতো এই গ্রিন হাউস গ্যাস, যদি তাপ ধরে না রাখতো, তাহলে কিন্তু পৃথিবীর গড় উষ্ণতা কিন্তু অনেকটা নিচে হতো। প্রায় তোমাদের দেখবে বইয়ে লেখা আছে -18°C বা তারও কম। ওই টেম্পারেচারে সমস্ত জীবজন্তু কিন্তু বাঁচতে পারতো না বা জীবজগৎ সৃষ্টি হতো না। তাহলে গ্রিন হাউস গ্যাস না থাকলেও কিন্তু গ্রিন হাউস গ্যাসের এটা কিন্তু একটা সুফল। গ্রিন হাউস গ্যাসের কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ দিক, এখানে ক্ষতিকারক দিক বললে হবে না। কিন্তু পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ দিন দিন এত পরিমাণ বেড়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমরা এটা বলতেই পারি যে আমরা যদি এটাকে কন্ট্রোল না করি তাহলে পৃথিবীর উষ্ণতা কিন্তু সেটা আরো বেড়ে যাবে। না থাকলে তো মাইনাস হতো, কিন্তু এখন আছে, কিন্তু থাকার পরিমাণটা এত বেশি যে টেম্পারেচার, পৃথিবীর গড় উষ্ণতা দিন দিন বা বছরে যেভাবে বাড়ছে, তাতে এইভাবে বরফ গলে গিয়ে বা কখনো কোনো জায়গায় খরা দেখা যাবে, কোনো জায়গায় বন্যা দেখা যাবে, এমন তো হচ্ছেই। আজকালকার ওয়েদার বুঝতেই পারছো, আবহাওয়া কিরকম, গ্রীষ্মকালে গ্রীষ্মকালে বর্ষার মতো, আবার বর্ষাকালে আবার গ্রীষ্মের মতো, এরকম সিচুয়েশন, ওয়েদারের এত পরিবর্তন। ঠিক আছে, এই যে পৃথিবীর গড় উষ্ণতা দিন দিন বাড়িয়ে দিচ্ছে এই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো, এটাকেই বলছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তোমাদের 156 পাতায় নিচের দিকে লেখা আছে, 156 পাতায় নিচের দিকে এখানটায় লেখা আছে, দেখবে গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জায়গা।
এখানে লেখা আছে যে গ্রিন হাউস গ্যাস যদি অতিরিক্ত হতে থাকে তাহলে কি কুপ্রভাব হতে পারে, সেই প্রভাব আমি লিখে দিয়েছি, প্রভাব, এটা প্রভাব লেখা আছে, ঠিক আছে। গ্রিন হাউস গ্যাস, মিথেন কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস। কোথা থেকে তৈরি হয়? জলাভূমিতে, পচা জায়গায়, ঠিক আছে। গোবর গ্যাস মিথেন, উইপোকা মিথেন গ্যাস তৈরি করে, ঠিক আছে। তার মানে গরুর কিন্তু পেটের ভেতরে কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে কিন্তু ওই গোবর মানে মিথেন গ্যাসটা তৈরি হয়, যেটা গোবরের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে এরকম বিভিন্নভাবে, তারপরে বিভিন্ন রকম জ্বালানি, কাঠ কয়লা পোড়াচ্ছি আমরা, এত তাপবিদ্যুৎ তৈরি করছি, সেখানে এত পরিমাণ কয়লা পুড়ছে, কাঠ পুড়ছে, খড় পুড়ছে, তারপর দাবানল দাবানল সৃষ্টি হয়ে যাচ্ছে, বন জঙ্গল পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তখন যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে, তাতেই কিন্তু পৃথিবীর তুলনামূলক কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাসটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে, যার জন্য পৃথিবীর গড় উষ্ণতা অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাদের 155 আর 156 পাতায় যে টপিকটা আছে, এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে অন্তত আমাদের বাস্তব জীবনের সঙ্গে খুব ম্যাচ করে এইটা, যে আমাদের বাস্তব পরিস্থিতিটা আমরা কোন জায়গায় আছে, আমরা যদি এটার ঠিকঠাক ব্যবহার না করি, আমরা যদি অপ্রচলিত শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, এই সমস্ত শক্তিগুলোকে যদি প্রচলন না করি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। আগামী 50 বছরের মধ্যে, আগামী 50 বছর বললে ভুল হবে, 2050 সালের মধ্যে পৃথিবীর উষ্ণতা এমন বেড়ে যাবে, কুমেরু অঞ্চলের বরফ এতটাই গলে যাবে যে সমুদ্রের ধারে যে সমস্ত শহরগুলো আছে, সেই সমস্ত শহরগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সমুদ্রের জলের তলে চলে যাবে। তুমি সমুদ্রের কাছাকাছি, তুমি দীঘার কাছাকাছি যে শহরগুলো আছে, দীঘা, কাঁথি, বা এদিকে কলকাতা, বা আরও বিভিন্ন রকম কেরালা, ওইদিকে গোয়া, বিভিন্ন রকম যে শহরগুলো আছে, মুম্বাই, এরা কিন্তু সব জলের তলে চলে যাবে যদি আমরা নিজেরা কন্ট্রোল না করি, ঠিক আছে। তাহলে গ্রিন হাউস এফেক্ট কি, গ্রিন হাউস গ্যাস কোনগুলো গ্রিন হাউস গ্যাস নয়, গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, গ্রিন হাউস গ্যাস কিভাবে কোনটা তৈরি হয়, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই দুটো পাতার মধ্যে। আমি কোশ্চেন দেবো, সেগুলো অবশ্যই করবো, ঠিক আছে। এরপরে তোমাদের 157 পাতায় আর কয়েকটা পাতা আছে, 157 থেকে 159, আজকে পুরোটাই শেষ করব। 157 পাতায় তোমাদের কার্বন আর কার্বন ঘটিত যৌগের মধ্যে ইম্পর্টেন্ট জায়গার একটা, সেটা হচ্ছে কার্বন ঘটিত পলিমার ও তার ব্যবহার। কার্বন ঘটিত পলিমার ও তার ব্যবহার 157 পাতা আছে। আমি স্টার মেরে দিয়েছি, যে যেগুলো স্টার মেরেছি সেগুলো তোমরা বাড়িতে অবশ্যই এগুলো রুল পেন্সিলে করে নেবে, এই ছকগুলো পূরণ করে নেবে। দেখো, কার্বন ঘটিত পলিমার, পলিমার এই যে কথাটা, এবার আমি যদি তোমাকে বলি, আমি যে হেডফোনটা ব্যবহার করছি, দেখো এটার উপরটাই একটা চামড়ার মতো, এটা কিন্তু একটা পলিমার, এবং এটা কার্বনেরই পলিমার, কার্বন ঘটিত একটা যৌগের পলিমার। এই যে পেনের ওপরেরটা, এর ভেতরে যে রিফিলটা আছে, সব পলিমার, ঠিক আছে। তোমার এইরকম ইলেকট্রিকের সমস্ত জিনিস, এই যে মোবাইলের কভার, মোবাইলের বোর্ডটা, যা কিছু করছি আমরা এখানে, যেখানে যে দেখতে পাচ্ছ, তুমি প্লাস্টিকের মগ ব্যবহার করো, প্লাস্টিকের বালতি ব্যবহার করো, তুমি ক্যারি ব্যাগ ব্যবহার করো প্লাস্টিক, ঠিক আছে। এইরকম বিভিন্ন জিনিস তুমি দেখো, আজ প্লাস্টিকের চেয়ার, আমি যে চেয়ারে দেখো এখন বসে আছি, এটা একটা ফাইবার চেয়ার, মানে যেটাকে পলিমার। আজকাল আমরা পলিমার ছাড়া ভাবতে পারি না। প্লাস্টিকের মগ, বালতি, গামলা, কত কি ব্যবহার করছি। কেন ব্যবহার করছি? কারণ এগুলো টেকসই, এগুলো সহজে পাওয়া যায়, এগুলো দামে কম, অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়, তাই না? এগুলো সুবিধা। তাহলে আমরা কেন এই সমস্ত পলিমার ব্যবহার করব? তাদের নিশ্চয়ই এই সুবিধাগুলোর জন্য ব্যবহার করব। আচ্ছা, এইগুলো সমস্ত যে পলিমার বললাম, এগুলো সবই কিন্তু কার্বন ঘটিত পলিমার। কার্বনের ইম্পর্টেন্স প্রচুর। আমাদের পৃথিবীতে, প্রকৃতিতে কার্বন যৌগের উপাদান হচ্ছে, মৌলটার, সেই কার্বন মৌলটার মানে ভূমিকাটা হচ্ছে অনস্বীকার্য। সবই কার্বন, সব কার্বন, তোমাদের এটা শুরুতেই বলেছিলাম। তাহলে বিভিন্ন পলিমার ব্যবহার করি। দেখো 157 পাতায় নিচে আমরা মোটামুটি যেগুলো ব্যবহার করি তার ছবি দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। প্লাস্টিকের বোতল, টায়ার, ঠিক আছে, পলিক্যাপ, মানে এগুলো সেই অ্যাকচুয়ালি ওই যে তারের উপরে যে কভারটা, যেটা আমি বলছি হেডফোনের এই ব্যাপারটা, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে পলিমার, কিন্তু এই পলিমারগুলো কিন্তু মানুষ তৈরি করে, এগুলো কৃত্রিম পলিমার, ঠিক আছে। তোমাদের দেখো 158 পাতায় কিছু পলিমারের
নাম দেওয়া আছে। এই কয়েকটা পলিমার ভালো করে করবে, কিন্তু ভালো করে আমি কিন্তু প্রত্যেকটা লিখে দিয়েছি। দেখবে লেখা আছে প্রথমটায় পলিথিন পিই, প্রথমটা লেখা আছে পিই পলিথিন, তারপরটা লেখা আছে টেফলন, এটার অ্যাকচুয়ালি সংক্ষেপে নাম হচ্ছে পিটিএফই, পিটিএফই। তারপরে দেখবে নাইলনের আছে, তারপরে টেরিলিন, টেরিলিনের নিচে লিখেছি পিইটি পলিইথিলিন টেরিথ্যালেট, পিইটি এর পুরো নাম হচ্ছে পলিইথিলিন টেরিথ্যালেট। ঠিক আছে, পলিথিন আমরা তো ব্যবহার করি, কোথায় ব্যবহার করি নিশ্চয়ই তোমরা জানো। টেফলন, টেফলন মানে ওই যে রান্নার বাসনপত্র টেফলন কোটিং করা থাকে, বলে না নন স্টিকের বাসনপত্র, সেইগুলোতে টেফলন থাকে। তাছাড়া টেফলন দিয়ে আরো অনেক জিনিস ব্যবহার করা হয়, অনেক কিছু ব্যবহার করা হয়, সেটা দেওয়া আছে দেখবে। পিভিসি, আরেকটা জিনিস এখানে বলতে ভুলে গেলাম, পিভিসি। যত তুমি জলের পাইপ দেখছো, পিভিসি শুধু পাইপ কেন, আরো বিভিন্ন রকম প্লাস্টিক বোতল মগ এগুলো কিন্তু পিভিসি হয়। ঠিক আছে, তো তোমার কাছে যেগুলো আছে, যেমন ওই যে প্লাস্টিকের যেটা তোমার পাইপটা আসছে ওটা পিভিসি, দেখবে লেখাই থাকে পিভিসি, ভালো করে পাইপের গায়ে দেখবে। পিভিসির পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। নাইলন, আমরা যে নাইলনের দড়ি ব্যবহার করছি, ঠিক আছে, সেটা যে অ্যাকচুয়ালি নাম হচ্ছে নাইলন 66 বা নাইলন 6, আর বিভিন্ন রকম নাম আছে, তো নাইলন নামটাই মনে রাখবে। আর একটা নাম বললাম পলিইথিলিন টেরিথ্যালেট, পিইটি, পলিইথিলিন টেরিথ্যালেট, পিইটি। টেরিথ্যালেট মানে আমরা দেখবে জামা পরি যখন বলি টেরিকটের জামা, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা কি টেরিকট, উচ্চারণটা হচ্ছে টেরিকট। টেরিকটটা এই টেরিলিন পলিমার থেকে তৈরি করা আছে, পলিইথিলিন টেরিথ্যালেট। টেরিলিন বলি যে পলিমারটা, সেখান থেকে টেরিকটের এই জামাগুলো বা টেরিকটের জামাগুলো তৈরি করা হয়, পোশাক। এগুলো সবই যখন এই সমস্ত পলিমারগুলো সব ম্যান মেড, মানুষ তৈরি করেছে, কৃত্রিম পলিমার। ঠিক আছে, এই কৃত্রিম পলিমার আমরা যদি ব্যবহার করি 159 পাতায়, তোমাদের লাস্ট পাতায় তোমরা দেখবে, এই লাস্ট পাতায় তোমরা দেখবে, ভালো করে দেখে নাও কোন কোন জায়গায় দাগ দেওয়া আছে, সেগুলো কিন্তু দাগ দিয়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই লাস্ট পাতায় দেওয়া আছে যে আমরা যে কৃত্রিম পলিমারগুলো ব্যবহার করছি, এই কৃত্রিম পলিমারগুলো কিন্তু ব্যবহার করাটা যেমন সুবিধাজনক, অনেক টেকে যায়, অনেক দামে সস্তা, তাই না? টেরিকটের জামার কিন্তু দামও কম, প্লাস্টিকের মগ বালতির দাম কম। ঠিক আছে, এটা যেমন এটা সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। তুমি একটা প্লাস্টিকের একটা ক্যারি ব্যাগ তুমি যদি বাইরে ফেলে দাও, মাটিতে ফেলে দাও, ওইটা হাজার হাজার মানে বছর পেরিয়ে গেলেও তোমার ওই প্লাস্টিকের ওইটা কিন্তু নষ্ট হবে না, যদি না কেউ ছিঁড়ে পুড়িয়ে টুড়িয়ে দেয় ততক্ষণ নষ্ট হবে না। কিছু যদি না করে ফেলে রেখে দাও, ওই রকমই থেকে যাবে, তাহলে তাতে মাটির ক্ষয়, তাদের মাটির উর্বরতা নষ্ট হবে। মাটির উর্বরতা নষ্ট হলে পরোক্ষভাবে গাছের উর্বরতা নষ্ট হবে, গাছের বৃদ্ধি নষ্ট হবে, গাছের বৃদ্ধি নষ্ট হলে পরোক্ষভাবে আমরাও ক্ষতিগ্রস্ত হবো, জীবজন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কৃত্রিম পলিমার যেগুলো সহজে ভাঙে না, যেগুলোকে বলা হয় নন বায়োডিগ্রেডেবল, জৈব অবিশ্লিষ্ট পলিমার, এগুলো কিন্তু ব্যবহার করার যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে। এগুলো কিন্তু বেশি ব্যবহার করা যাবে না। সেই জন্য আমরা প্লাস্টিক কি করে আমরা ব্যবহার করে ফেলে দিই, ওগুলো কিন্তু এক জায়গায় ভালো করে নিয়ে ভালো জায়গায় ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে এক জায়গায় ফেলে দিয়ে সেগুলোকে পুড়িয়ে দেওয়া উচিত, যাতে মাটির ক্ষয় না করে। অনেক সময় গরু ছাগল এরা কিন্তু এই প্লাস্টিক জাতীয় মানে মাটির ঘাসের মধ্যে হয়তো আছে, ঢুকে আছে একটা প্লাস্টিক, সেগুলো খাবারের মধ্যে ঘাসের সঙ্গে চলে যাচ্ছে গরু ছাগলের পেটে, সেক্ষেত্রেও কিন্তু অনেক অসুবিধা হতে পারে। ঠিক আছে, জীবজন্তুর অনেক অসুবিধা হতে পারে। তাহলে কৃত্রিম পলিমার কিন্তু ব্যবহার করা খুব প্রবলেমও আছে। তো সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এমন কিছু পলিমার ব্যবহার করতে হবে যেগুলো আমরা ব্যবহার করব, সেগুলো সুবিধাজনক, যেগুলো আমাদের নাগালের মধ্যে সস্তায় পাওয়া যাবে, এমন কিছু পলিমার তৈরি করতে হবে যেগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল, জৈব বিশ্লিষ্ট, যেগুলো সহজে ভেঙে যায়, প্রাকৃতিক নিয়মে ভেঙে যায়। সমস্ত প্রাকৃতিক পলিমার হচ্ছে জৈব বিশ্লিষ্ট, বায়োডিগ্রেডেবল, ভেঙে যায়, সহজে ভেঙে যায়। যেমন তুমি দেখো, তুমি সবজি কাটার পর আলুর ছালটা, যে কোনো সবজির ছালটা তুমি যদি মাটিতে ফেলে দাও, আমরা ওইটা নিয়ে কিন্তু সার তৈরি করি, আবার মাটির মধ্যে মিশে যায়। ওইগুলো সবই কিন্তু এক ধরনের পলিমার। স্টার্চ, ভাতের মার, এগুলো কিন্তু এক ধরনের পলিমার। ঠিক আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো সব পলিমার। ঠিক আছে, এই যে সুতো, আমি এই যে হাতের সুতো দেখতে পাচ্ছ, এই সুতোটা আমি যদি মাটিতে ফেলে দিই, এটা কিন্তু মাটিতে কিন্তু আস্তে আস্তে পচে গিয়ে মাটির সঙ্গে মিশে যাবে, এতে মাটির কোনো ক্ষতি হবে না। তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার, জৈব বিশ্লিষ্ট পলিমার, বা ইংরেজিতে বলা হয় বায়োডিগ্রেডেবল পলিমার।
সমস্ত প্রাকৃতিক পলিমার, যেমন বললাম প্রোটিন, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, ডিএনএ, আরএনএ, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক পলিমার। তাছাড়া এগুলো তো প্রাকৃতিক। আমরা এবার এগুলো দিয়ে তো আর আমরা তো একটা প্রোটিন দিয়ে আমি একটা জিনিস দোকানে কিনতে গেলাম, আমি প্লাস্টিকের মধ্যে জিনিসটা ভরে নিয়ে এলাম, আমি তার প্রোটিন দিয়ে জিনিসটা ভরে আনতে পারবো না। বুঝতে পারলে কথাটা? তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এমন কিছু পলিমার ব্যবহার করতে হবে যেটা প্লাস্টিকের মতোই। দেখবে এখন প্লাস্টিকের ক্যারিগুলো একটা অন্য টাইপের হয়ে গেছে, একটা সাদা প্লাস্টিক, অনেক কিছু লেখা থাকছে। ওই প্লাস্টিকগুলো কিন্তু জলের মধ্যে রেখে দিলে প্রায় 7-8 ঘন্টার পর দেখবে আস্তে আস্তে কিন্তু প্লাস্টিকটা ভেঙে যাচ্ছে। যে পলিমারটা, যে প্লাস্টিকটা তৈরি করেছে, যে ক্যারি ব্যাগটা তৈরি করেছে, এগুলো এক ধরনের কিন্তু বায়োডিগ্রেডেবল পলিমার। বায়োপল বয়াকার অন্তঃস্তয়কার পল, বায়োপল বলে একটা পলিমার বলছি আমি, একটা বললাম। এই একটা পলিমার হচ্ছে জৈব বিশ্লিষ্ট পলিমার, ঠিক আছে। আবার পিএইচবিভি বা পিএলএ এরকম নামেও কিন্তু পলিমার পাওয়া এখন আজকাল তৈরি হচ্ছে, যেগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল। এই সমস্ত পলিমার দিয়ে অনেক প্লাস্টিক বা অনেক বিভিন্ন রকম জিনিস তৈরি হচ্ছে। এবার কৃত্রিম পলিমার, এবার তুমি বাজারে যাবে, তুমি বাজারে যাওয়ার সময় তুমি একটা চটের ব্যাগ নিয়ে যাও, তুমি বাজার থেকে যখন জিনিস নিয়ে আসছো, তুমি বলছো আমি প্লাস্টিকটা যদি ব্যবহার না করি তাহলে কাগজের প্যাকেটের মধ্যে জিনিসটা নাও। তাহলে আমাকে কৃত্রিম পলিমারের ব্যবহারটাকে আমাকে নিজেকেই সচেতন হয়ে ঠিক করে নিতে হবে। যতক্ষণ না বাজারে জৈব বিশ্লিষ্ট পলিমার অ্যাভেলেবেল হচ্ছে, ততক্ষণ আমাদেরকে কিন্তু একটা অন্য পদ্ধতি অবলম্বন করতেই হবে, আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে। তবে যদি আমরা কৃত্রিম পলিমার থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে কৃত্রিম পলিমার থেকে বেরিয়ে আসতে গেলে আমাকে প্রাকৃতিক পলিমার বা একটা জৈব বিশ্লিষ্ট পলিমারের ব্যবহার বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 157 থেকে 159-এর মধ্যে কি পড়লাম? বিভিন্ন রকমের পলিমারের নাম পড়লাম। কি কি পলিমারের নাম পড়লাম? পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিটেট্রাফ্লুরোইথিলিন, পিটিএফি বা যেটাকে বলা হয় টেফলন, আরও বললাম নাইলন, আর একটা বললাম পলিইথিলিন টেরিথেলেট বা একটা টেরিলিন। এই পলিমারগুলো পড়লাম। আরও তাছাড়া অনেক পলিমার আছে। ব্যাকেলাইট বলে একটা পলিমার আছে, ঠিক আছে। মেলানিন নামক একটা কম্পাউন্ড দিয়ে একটা পলিমার হয়। নাইলনের আবার বিভিন্ন পলিমারের ভাগ আছে। তারপরে প্রাকৃতিক পলিমার রাবার গাছের নির্যাস থেকে যেটা তৈরি করা হয়, মানে আইসোপ্রিন, ঠিক আছে, প্রাকৃতিক রাবার, সেটা একটা পলিমার, ঠিক আছে। এরকম আরও নাম আছে, তোমাদের কয়েকটা নাম দিয়েছে, যেগুলো ফাঁকা জায়গা আছে ব্যবহার লিখতে বলেছে, যেগুলো তোমরা জানো সেই ব্যবহারগুলো অবশ্যই লিখবে। নাইলনের ব্যবহার তুমি জানো, লিখবে। পলিথিনের ব্যবহার, কোথায় কোথায় আমরা পলিথিন ব্যবহার করি, অবশ্যই লিখবে, ঠিক আছে। একটা সুতির কাপড়, একটা সিনথেটিক কাপড়, যদি তুমি কোন কাপড়টা কি হবে তাড়াতাড়ি ভেঙে যাবে, অবশ্যই সুতির কাপড়টা। সিনথেটিক কাপড় সহজে ভাঙবে না। সিনথেটিক কাপড় হচ্ছে কৃত্রিম পলিমার। তাই কৃত্রিম পলিমার ব্যবহার আমরা করি কেন? কৃত্রিম পলিমার ব্যবহারের কি কি সুবিধা আছে আর কি কি অসুবিধা আছে, ওই অসুবিধাগুলো দূর করার জন্য আমরা কি কি করতে পারি। কয়েকটা প্রাকৃতিক পলিমারের নাম। আমরা বাড়িতে প্রাকৃতিক পলিমার আমরা বাড়িতে যেটা দেখতে পাচ্ছি, যে বাড়িতে ব্যবহার করা বা বাড়িতে যে বুঝতে পারি এমন কিছু বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড কিছু পলিমারের তুমি নাম বলো। বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল পলিমার কোনগুলো, মানে জৈব বিশ্লিষ্ট, জৈব অবিশ্লিষ্ট পলিমারের মধ্যে পার্থক্য লেখো। এইরকম ধরনের প্রশ্ন তোমার থাকতে পারে, ঠিক আছে। তাহলে আজকে আমি 155 পাতা, মানে গ্রিন হাউস, এখান থেকে আমরা গ্রিন হাউস এফেক্ট থেকে একদম আমরা 159 পাতা পর্যন্ত করলাম। তার মানে এখানে আমাদের এই কার্বন, এবার এটা নতুন চ্যাপ্টার, এটা আশা করি হয়ে গেছে। কার্বন ও কার্বন ঘটিত যৌগ, এই চ্যাপ্টারটা আমরা আজকে এখানেই শেষ করলাম। এর উপর বেস করে যে আমি প্রশ্নগুলো দেবো, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা করে রাখবে, স্কুল খুললে অবশ্যই দেখাবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানেই রাখছি। ওকে, থ্যাংক ইউ।